হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্মার্ট সায়েন্স পড়াশোনা। আজ আবার একটি নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। আজকের ক্লাসের যে টপিকগুলো রয়েছে সেগুলো কিন্তু এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করবে। আজ ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্সের একটি চ্যাপ্টার পদার্থের গঠন ও ধর্ম, এই চ্যাপ্টারের অন্তর্গত কিছু টপিক নিয়ে আমি আলোচনা করব। এই চ্যাপ্টারের পার্ট 1 এবং পার্ট 2 এর ভিডিও এই চ্যানেলেই রয়েছে। তো তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তোমরা চাইলে দেখে নিতে পারো। তো আজকের ক্লাসে কি আলোচনা করব সেগুলো একটু দেখে নিই। প্রথমেই আলোচনা করব প্লবতা সম্পর্কে। নেক্সট থাকবে আর্কিমিডিসের নীতি। প্লবতা বুঝতে পারলেই তোমরা আর্কিমিডিসের নীতিটাও খুব ভালোভাবে বুঝতে পারবে। আর সর্বশেষ থাকছে ঘনত্ব ও আপেক্ষিক ঘনত্ব এবং তাদের মধ্যে কি সম্পর্ক, সেখান থেকে বিভিন্ন নিউমেরিক্যালস প্রবলেম কিন্তু এসে থাকে এক্সামে। তো এই 3টে জিনিসই আজকের ক্লাসে আমরা বুঝব। তাহলে আর বেশি দেরি করছি না, ক্লাস শুরু করছি। তোমরা প্রত্যেকে মনোযোগ দিয়ে ক্লাসটা দেখতে থাকো। প্রথম স্লাইডেই রয়েছে প্লবতা, তো যেটা আমাদের প্রথম আলোচ্য বিষয়, প্লবতা। তো এই প্লবতা কি এটা জানার আগে আমাদের কিছু জিনিস জানতে হবে। তোমাদের মনে নিশ্চয়ই এই প্রশ্নটা এসেছে একবার হলেও, যে একটা জাহাজ যেটা মেটালের তৈরি হওয়া সত্ত্বেও ইজিলি সমুদ্রের উপর দিয়ে চলে, কিন্তু একটা লোহার টুকরোকে যদি আমরা জলের মধ্যে ফেলি সেটা কিন্তু জলে ডুবে যায়। কিভাবে সম্ভব? তাই তো? এই প্রশ্নটা একবার হলেও প্রত্যেকের মনে নিশ্চয়ই এসেছে। তো এইটার যে উত্তর, মানে এটার পিছনে যে সায়েন্সটা লুকিয়ে আছে সেটা কিন্তু, সেটার যে কারণ, মানে এই জলের উপর দিয়ে জাহাজ ভেসে যাচ্ছে, তো আর ওই যে লোহার টুকরোটা জলের মধ্যে ডুবে যাচ্ছে, এটার যে কারণ, এর পিছনে যে কারণ সেটার হচ্ছে প্লবতা। তো কারণ তো বুঝলাম প্লবতা, তাহলে প্লবতাটা কি সেটা এবার দেখতে হবে। প্রথমেই দেখো, এখানে আমি একটা সংজ্ঞা দিয়েছি যে প্লবতা কি। প্লবতা বলছে কি, একটু পড়ে নিই, যে কোনো তরল পদার্থে নিমজ্জিত বস্তুর উপর তরল পদার্থ যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে। এই টার্মটা খুব ইম্পর্টেন্ট, যে ঊর্ধ্বমুখী বল। ঠিক আছে? বেশ, আমি তোমাদের একটা আম জিনিস দিয়ে বোঝাই। এই যে পাশে এই যে জাহাজের ছবিটা রয়েছে, তো এই জাহাজের ছবিটাই দেখো, নিচ থেকে এই যে উপরের দিকে ঊর্ধ্বমুখী, তার মানে এটা যে তরলটা, এই যে এটা তো সমুদ্রের জল, তো এটা ওপরের দিকে একটা বল প্রয়োগ করছে, তাই তো? এই যে বল প্রয়োগ করছে এটাকে বলা হচ্ছে প্লবতা বল বা প্লবন বলও বলা হয়ে থাকে। ঠিক আছে? এবং এই জাহাজটা একটা নিচের দিকে বল প্রয়োগ করছে। নিচের দিকে যে বলটা প্রয়োগ করছে সেটা হচ্ছে জাহাজের ওজন। আর এই তরলটা যে ওপরের দিকে বল প্রয়োগ করছে সেটা প্লবতা বল বা প্লবন বল। তাহলে এই যে প্লবন বল বা প্লবতা বল সবসময় কোন দিকে কাজ করে? সবসময় ঊর্ধ্বমুখী হয়। এটা কিন্তু কোশ্চেনে আসে। ঠিক আছে? তাহলে কোনো তরলে যদি কোনো বস্তু নিমজ্জিত করা হয়, তাহলে সেই তরলটা যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করছে সেটাই হচ্ছে প্লবতা। আর এই ঊর্ধ্বমুখী বলটার নাম কি? প্লবন বল বা প্লবতা বল। ঠিক আছে? এই দেখো, যেটা আমি বললাম যে নিচের দিকে যেটা থাকে সেটা হচ্ছে বস্তুর ওজন, তাই তো? এটা নিচের দিকে যে বলটা কাজ করছে সেটা হচ্ছে বোঝায় বস্তুর ওজন। আর এই যে এখানে আরেকটা জিনিস রয়েছে, বস্তু দ্বারা অপসারিত তরল পদার্থ, এইটা আমি আর্কিমিডিসের সূত্র বোঝানোর সময় আমি বলে দিচ্ছি। বেশ, এখানে আর্কিমিডিসের নীতি রয়েছে, কিন্তু আমি নেক্সট স্লাইডে ভালোভাবে বোঝাচ্ছি এটা। এবার দেখব যে এই প্লবতার কি বৈশিষ্ট্য রয়েছে সেটা একটু দেখে নাও। দেখো, প্লবতার কি বৈশিষ্ট্য সেটা একটু দেখো।
প্রথমেই ১ নাম্বারে বলেছে যে প্লবতা বল সবসময় ঊর্ধ্বমুখী হয়, যেটা আমি বলেই দিলাম, এবং তরল পদার্থের দ্বারা প্রয়োগ করা হয়। তরল পদার্থ কি করছে না ওই বস্তুটার উপর একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, সেটাই হচ্ছে প্লবতার বৈশিষ্ট্য। নেক্সট ২ নাম্বার বলছে যে এটি বস্তুর ওজনের বিপরীত দিকে কাজ করে। দেখো এই পাশের ছবিটায়, এই যে এই ছবিটায় কি বলছে যে নিচের দিকে বস্তুর ওজন কাজ করছে আর উপরের দিকে প্লবতা বল, তাই তো? তাহলে বস্তুর ওজনের বিপরীত দিকে কাজ করছে প্লবতা। ৩ নাম্বার বলছে যে কোনো আ বস্তু যত বেশি তরল পদার্থ অপসারণ করবে প্লবতা বলের মান তত বেশি হবে। এই পয়েন্টটা তোমরা একটু দেখে রাখবে। এটা আমি আর্কিমিডিসের সূত্র বোঝানোর সময় আরো ডিটেইলসে বলে দিচ্ছি। ৪ নাম্বারে বলছে প্লবতা বল বস্তুটির নিমজ্জিত অংশের আয়তনের উপর নির্ভরশীল। মানে বস্তুটা কোনো তরলের প্লবতা বলটা কি হচ্ছে যে ওই যে বস্তুটা থাকছে সেটার আয়তনের উপর কিন্তু নির্ভর করছে। আর সর্বশেষ হচ্ছে তরলের ঘনত্ব বেশি হলে প্লবতা বলের মানও বেশি হবে। তাহলে প্লবতা বলের মান কিন্তু তরলের ঘনত্বের উপরও নির্ভরশীল হচ্ছে। এক তো হচ্ছে বস্তুটার আম নিমজ্জিত অংশের আয়তনের উপর নির্ভরশীল হচ্ছে এই প্লবতা বল, সাথে তরলের যে ঘনত্ব থাকছে সেটার উপরও নির্ভরশীল। তাহলে এই যে ৫ টা বৈশিষ্ট্য প্লবতার, খুব ভালোভাবে তোমরা রেডি করবে। আমি তাহলে নেক্সট স্লাইডে যাচ্ছি। নেক্সট স্লাইডে আর্কিমিডিসের সূত্রটা রয়েছে, সেটা খুব ভালোভাবে কিন্তু তোমাদের জানতে হবে। আর্কিমিডিসের নীতি, এই যে। তো দেখো আমরা প্লবতা কি জানলাম যে প্লবতা হচ্ছে কোনো তরলে কোনো বস্তু যদি নিমজ্জিত থাকে তাহলে সেই তরলটা বস্তুটার ওপর একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, তাই তো? তা সেটাই হচ্ছে আম প্লবতা, এবং যে ঊর্ধ্বমুখী বলটা সেটার নাম কি? প্লবতা বল। তাহলে এবার দেখো যে আর্কিমিডিসের নীতিটা কি? মানে আর্কিমিডিস কি বলেছেন? কোনো বস্তুকে কোনো তরল পদার্থে আংশিক অথবা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুর উপর তরল পদার্থ যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে সেই বলের মান বস্তুর দ্বারা অপসারিত তরলের ওজনের সমান। মানে আর্কিমিডিসের নীতিতে অ্যাকচুয়ালি প্লবতা বলের যে আ মানটা সেইটা বলা রয়েছে। তাহলে কি আমরা প্লবতা বলে দেখছিলাম আম একটা ঊর্ধ্বমুখী বল যেটা তরল আ প্রয়োগ করছে, তাই তো? তো এর ফলে কি হচ্ছে, এই ছবিটা ভালোভাবে দেখো তোমরা। এই যে এখানে একটা ছবি রয়েছে যে একটা বস্তু রয়েছে, বস্তুর উপরের দিকে কি বল কাজ করছে? না বস্তুর উপরের দিকে প্লবতা বল বা এফবি কাজ করছে। আর নিচের দিকে কি কাজ করছে? নিচের দিকে হচ্ছে বস্তুর ওজন বা ওয়েট কাজ করছে। ঠিক আছে? এবার এই বস্তুটাকে যখন জলে নিমজ্জিত করা হলো, এর ফলে কি হচ্ছে? নিমজ্জিত করার ফলে বস্তুটা কিছু পরিমাণ জল কিন্তু অপসারণ করলো। মানে বস্তুটা ওই জলটার জায়গায় এলো। এটা হচ্ছে বাংলা কথা। এবার বস্তুটা যে পরিমাণ আ জল অপসারণ করলো, সেই যে জলের পরিমাণ, এই যে এখানটায় বলে দিয়েছে, সেই বলের মান বস্তুর দ্বারা অপসারিত তরলের ওজনের সমান। মানে আম এই যে প্লবতা বল কি করছে না ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করছে, তাই তো? এটার মান কি হচ্ছে? এই যে বস্তু, এই বস্তুটা যে পরিমাণ জল অপসারণ করছে তার ওজনের কিন্তু সমান হয়ে যাচ্ছে। বোঝা গেল? বেশ, এর জন্য এখানে এটা দিয়ে দিয়েছে যে বস্তুর দ্বারা অপসারিত তরল পদার্থ। হ্যাঁ, এই তরল পদার্থের মানটা কার সাথে সমান? প্লবতা বলের সাথে সমান হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখে নেব যে এর গাণিতিক প্রকাশটা কি? যে FB যেটা বলা রয়েছে সেটা হচ্ছে অপসারিত তরলের ওজন। ঠিক আছে? আর FB এটাকে বলা হচ্ছে প্লবতা বল। এটা প্লবতা বল। আর W যেটা সেটা হচ্ছে অপসারিত তরলের ওজন। এই দুটো জিনিস ভালোভাবে তোমাদের জানতে হবে। তাহলে দেখো এখানে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ রয়েছে। আর্কিমিডিসের নীতি থেকে আমরা কিন্তু আ কোনো বস্তু কি মানে ভাসার শর্ত কি, আ উপরে উঠতে থাকার শর্ত কি, কিভাবে ডুবে যাওয়ার শর্ত কি, এই জিনিসগুলো জানতে পারবো। তাহলে দেখো একদম নিচে রয়েছে
এই যে এই জিনিসগুলো, এগুলো কিন্তু আমরা জানতে পারবো। তার আগে এই যে এখানে রয়েছে দেখো প্লবতা বল, এই যে এটা দেখো, বলছে জলে নিমজ্জিত করলে বস্তুর ওজন কমে যায়। তুমি দেখবে যে কোনো জিনিসকে তোমার এমনি নিয়ে যেতে যতটা পরিমাণে এফর্ট দিতে হয়, তুমি যদি জলের মধ্যে দিয়ে নিয়ে যাও খুব সহজেই কিন্তু সেটাকে নিয়ে যাওয়া যায়। এর ফলে কি হচ্ছে না, বস্তুর ওজন কমে যাচ্ছে কোথায়, জলে নিমজ্জিত করলে। এই কমে যাওয়া ওজনই হচ্ছে কিন্তু প্লবতা বল। এটা ভালো করে দেখতে হবে। ঠিক আছে? বেশ, এরপরে বলছে প্লবতা বলটা অ্যাকচুয়ালি কি হয়ে যাচ্ছে, এই যে এর এইভাবে এটাকে প্রকাশ করা যায়। ডাব্লু হচ্ছে বাতাসে বস্তুর ওজন, হ্যাঁ? আর ডাব্লু প্রাইম যেটা, সেটা বলছে জলে নিমজ্জিত বস্তুর আপাত ওজন। তাহলে এফবি বা প্লবতা বলটা কি হয়ে যাচ্ছে, যে বাতাসে যা ছিল সেটার থেকে জলে নিমজ্জিত হওয়ার সময় যে বস্তুর ওজন, সেটা মাইনাস হয়ে যাচ্ছে। এর ফলে কি হয়ে যাচ্ছে না, বস্তুর ওজনটা কমে যাচ্ছে, তাই তো? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা দেখে নেবে। এইবার আমরা আলোচনা করব বস্তু, কোনো বস্তু জলে কিভাবে ভাসে, কিভাবে উপরে উঠতে থাকে আর কিভাবে ডুবে যায়, মানে এগুলোর শর্ত কি। তো দেখো, প্রথমেই রয়েছে বস্তু, দেখো এটা বস্তু ভাসে। তো কিভাবে ভাসে দেখো, যদি এফ বি ইকুয়ালস টু ডাব্লিউ হয়, এফ বি মানে আমি বলে দিলাম যে প্লবতা বল, আর ডাব্লিউ হচ্ছে ওজন, তাই তো? ডাব্লিউ হচ্ছে বস্তুর ওজন। এইবার তাহলে কি হচ্ছে, প্লবতা বল আর বস্তুর ওজন যদি সমান হয়ে যায়, তখন কিন্তু বস্তুটা জলে ভাসবে। ঠিক আছে? নেক্সট পয়েন্ট বা নেক্সট শর্তটা কি রয়েছে দেখো, বস্তু উপরে উঠতে থাকে কখন না, যখন প্লবতা বলটা বস্তুর ওয়েটের থেকে বেশি হয়, তখন উপরের দিকে উঠতে থাকে, তাই তো? আর বস্তু কখন ডুবে যাবে, যখন প্লবতা বল বস্তুর ওজনের থেকে কমে যাচ্ছে, এইটা ঘটে। তখন কিন্তু প্লবতা বল বস্তুর ওজনের থেকে কমে গেলে অবশ্যই বস্তুটা ডুবে যাবে। বস্তুর ওজন যখন বেশি হয়ে যাচ্ছে, প্লবতা বলটা তো ঊর্ধ্বমুখী, তাই না? উপরের দিকে তুলে রাখে। তা প্লবতা বল এখানে কমে যাচ্ছে কিন্তু বস্তুর ওজন বেশি হয়ে যাচ্ছে, তাই এটা মানে বস্তুটি ডুবে যাচ্ছে, তাই তো? আচ্ছা, এখানে আবার সেই প্লবতা বলের বৈশিষ্ট্যগুলো দিয়ে দিয়েছে, তোমরা দেখে নিতে পারো। এটা ঊর্ধ্বমুখী বল। প্লবতা বলের মান অপসারিত ওজনের সমান হয়। এই নীতিকেই আর্কিমিডিসের নীতি বলে। আমাদের জীবনে অনেক প্রয়োজনে এই নীতি কিন্তু কাজ করে। অবশ্যই এই যে বললাম প্রথমে যে জাহাজ জলে ভাসে কিভাবে, তো সেটার কারণও ব্যাখ্যা করে এই আর্কিমিডিসের নীতি। জাহাজ জলে ভাসে, কি হয় না, জাহাজ অনেক জল অপসারণ করে, ফলে প্রচুর প্লবতা বল মানে পায়। এর ফলে কিন্তু জলে ভাসে। প্লবতা বল যত বেশি হবে, বস্তু তত ভাসবে, তাই তো? তাহলে জাহাজ যেহেতু প্রচুর পরিমাণে জল অপসারণ করে, আর জল অপসারণ যত বেশি হবে প্লবতা বলের মান তত বেশি হবে। মানে প্লবতা বল তো ওই বস্তু দ্বারা জল অপসারণের সমান, তাই না? তো এটাই কারণ। এছাড়া বরফ কেন জলে ভাসে? বরফের ঘনত্ব জলের থেকে কম এবং প্লবতা বল বেশি। তার মানে ঘনত্ব জলের থেকে কম হচ্ছে, আর তার ফলে কি হয়ে যাচ্ছে, প্লবতা বল কিন্তু বেশি হচ্ছে। এর জন্য বরফ ভাসে। সেম ভাবে গ্যাস বেলুন আকাশে ভাসে কিভাবে? বেলুন বাতাসকে অপসারিত করে, আম মানে বেলুন হচ্ছে বাতাসকে হচ্ছে বেশি অপসারিত করতে পারছে। এর ফলে প্লবতা বল বেশি হওয়ায় উপরে ভাসতে থাকে। ঠিক তেমনভাবে ডুবোজাহাজ কি করে না, জল ভর্তি ট্যাঙ্কে জল কম বেশি করে ওজন পরিবর্তন করে, অর্থাৎ প্লাবতা বলের সাম্য বদলে যায়, তাই তো? তো এই জিনিসগুলো তোমরা প্রত্যেকে খুব ভালোভাবে এই কটা পয়েন্ট দেখে রাখবে, যে কোনো প্রশ্ন দিয়ে দিতে পারে। আশা করছি আর্কিমিডিসের নীতিটা তোমরা সকলেই বুঝেছ। তো এটা খুব ভালোভাবে রেডি করবে, এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। আজকের শেষ
টপিক ঘনত্ব ও আপেক্ষিক ঘনত্ব কি সেটা দেখব। আচ্ছা, প্রথমে ঘনত্ব দেখে নেব কি। দেখো, ঘনত্ব ঘনত্ব বলতে কি বোঝায় এটা আমি বহুবার বলেছি যে ঘনত্ব মানে হচ্ছে কোনো বস্তুর ভর বাই আয়তন, মানে m/v। এবার এখান থেকে আমি এসআই পদ্ধতিতে একক কিভাবে বার করব, সিজিএসে কিভাবে বের করব সেটাও আমি বলেছি। আচ্ছা, ভরের জন্য এসআই পদ্ধতিতে কি হবে, কেজি। আর আয়তনের জন্য কি হয়ে যাবে, মিটার কিউব। তো এটা বাই আকারে আছে, ওপরে চলে গেলে এটাই হয়ে যাবে যে মিটার টু দি পাওয়ার -3, তাই তো। সিজিএসে কি হয়ে যাবে, শুধু কেজির পরিবর্তে গ্রাম আর মিটারের পরিবর্তে সেন্টিমিটার, তাই তো, সেম জিনিস হয়ে গেল। বেশ, এরপরে এই ঘনত্ব আপেক্ষিক ঘনত্বের সম্পর্ক জানার আগে আমরা আপেক্ষিক ঘনত্ব কি সেটা একটু দেখে নিই। দেখো, আপেক্ষিক ঘনত্ব বা রিলেটিভ ডেন্সিটি কি বলছে, কোনো পদার্থের ঘনত্বের সাথে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার জলের ঘনত্বের অনুপাতকে আপেক্ষিক ঘনত্ব বলে। এইটা যদি খেয়াল করো বুঝতে পারবে। ওপরে রয়েছে পদার্থের ঘনত্ব, এই যে রো পদার্থ যেটা রয়েছে, রো মানে ডেন্সিটি, ঠিক আছে, আর নিচে জলের ঘনত্ব 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, ঠিক আছে। এইবার এই যে দুটোর ঘনত্বের যে অনুপাত, ঠিক আছে, এই অনুপাতটাকে বলা হচ্ছে আপেক্ষিক ঘনত্ব, যেটাকে এস দ্বারা চিহ্নিত করা হচ্ছে। এবং এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, জেনে রাখবে যে এটা হচ্ছে এককবিহীন রাশি। 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব কত হয়, 1000 কেজি মিটার টু দি পাওয়ার -3 এসআই পদ্ধতিতে হচ্ছে, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু, এই যে জলের ঘনত্ব কত এসআইতে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা নিউমেরিক্যালস করার সময় কিন্তু কাজে লাগবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, ঘনত্বের যে মাত্রা বা ডাইমেনশন সেটা একটু বলে দিই। যেহেতু ভরের ক্ষেত্রে কি হয়, এম, ভরের ক্ষেত্রে এম হয়, আর নিচে এল কিউব হলে তাহলে কি হয়ে যাবে, এলটা উপরে উঠে যাচ্ছে, তাহলে এল উপরে উঠে গেলে হচ্ছে ml টু দি পাওয়ার -3। এটা হচ্ছে ডাইমেনশন বা মাত্রা, ঠিক আছে, একটু দেখে নেবে। এরপরে চলে আসি যে ঘনত্ব ও আপেক্ষিক ঘনত্বের মধ্যে সম্পর্কটা কি। দেখো, এই যে মানে আপেক্ষিক ঘনত্ব সমান কি দেখেছি, কোনো পদার্থের ঘনত্ব বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব। এইবার দেখো, এটা যদি এই কোনো পদার্থের ঘনত্ব বের করতে গেলে কি হয়ে যাবে, আপেক্ষিক ঘনত্ব ইন্টু 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব করে দিলেই হয়ে যাবে। এই যে এটা তোমরা একটু দেখে নেবে, এটা হচ্ছে এর ফর্মুলা, ঠিক আছে। এখান থেকে কিন্তু তোমরা বিভিন্ন নিউমেরিক্যালস করতে পারবে, ঠিক আছে। এখানে কম্পেয়ার করেছে কার একক কি, ঘনত্বের একক তো বলেই দিলাম, আর আপেক্ষিক ঘনত্ব একটা এককবিহীন রাশি, এটা খুব গুরুত্বপূর্ণ, এক্সামে আসে। আচ্ছা, এখানে রয়েছে নিউমেরিক্যালস যে দুটো, দেখো প্রথমেই রয়েছে যে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক ঘনত্ব বলে দিয়েছে 2.7 হলে এর ঘনত্ব কত। অ্যালুমিনিয়ামের আপেক্ষিক ঘনত্ব বলে দেওয়া রয়েছে। এবার এইখান থেকে যে ফর্মুলাটা কাজে লাগছে, এই যে রো যেটা, সেটা হচ্ছে পদার্থের ঘনত্ব, ইকুয়ালস টু এস যেটা, সেটা হচ্ছে আপেক্ষিক ঘনত্ব, আর ইন্টু রো আর জল লেখা হয়েছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব। তাহলে এই আপেক্ষিক ঘনত্ব কত, 2.7 বসিয়ে দেওয়া রয়েছে, ইন্টু এই যে জলের ঘনত্ব কত হয় 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1000, এটা হচ্ছে এসআইতে। তাহলে হয়ে যাচ্ছে কত পাচ্ছি, 2700 কেজি ইন্টু মিটার টু দি পাওয়ার -3। এটা কার ঘনত্ব হয়ে যাচ্ছে, না অ্যালুমিনিয়ামের ঘনত্ব বের করতে বলেছিল, এটা অ্যালুমিনিয়ামের ঘনত্ব হয়ে যাচ্ছে। সেকেন্ড রয়েছে যে কাচের ঘনত্ব, এখানে এবার কাচের ঘনত্ব দেয়া রয়েছে, ঠিক আছে।
এত 2500 কেজি ইন্টু মিটার টু দি পাওয়ার -3 হলে আপেক্ষিক ঘনত্ব কত? তাহলে ওই একই ফর্মুলা থেকে আমরা দেখে নিতে পারি, এই ফর্মুলাটাই কাজে লাগছে এখানে। তাহলে এই ফর্মুলাটা কিভাবে কাজে লাগছে? দেখো এসটা থাকছে আর রো বাই রো জল যেটা এটা চলে আসছে, তাই তো? তাহলে রো মানে কোনো পদার্থের যে ঘনত্ব সেটা হয়ে যাচ্ছে 2500 বলা রয়েছে। আর আমরা জানি 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব হচ্ছে 1000। তাহলে যে আনসারটা পাচ্ছি সেটা হচ্ছে 2.5। তো এই ধরনের নিউমেরিক্যালস প্রবলেম কিন্তু দেয়। তার জন্য আমাদের এই ঘনত্ব, আপেক্ষিক ঘনত্ব এবং এদের মধ্যে সম্পর্ক এগুলো কিন্তু খুব ভালোভাবে জানতে হবে। আচ্ছা, এরপরে কিছু নোটস রয়েছে দেখো। এখানে প্রথমেই বলছে যে আপেক্ষিক ঘনত্ব যত বেশি হবে পদার্থের ঘনত্ব তত বেশি হবে। আপেক্ষিক ঘনত্ব বাড়লে তার পদার্থের ঘনত্ব তত বেশি হবে। নেক্সট বলছে আপেক্ষিক ঘনত্ব 1 হলে পদার্থের ঘনত্ব আর জলের ঘনত্ব 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সে দুটো কি হয়ে যাবে? পরস্পর সমান হয়ে যাবে। ঠিক আছে? 3 নাম্বার বলছে আপেক্ষিক ঘনত্ব যদি লেস দ্যান 1 হয় তাহলে কি হবে? পদার্থ জলের উপর ভাসবে। ঠিক আছে? এই যে এই শর্তগুলো রয়েছে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বলেই দিতে পারে যে আপেক্ষিক ঘনত্ব লেস দ্যান 1 মানে যদি কোনো পদার্থ আপেক্ষিক ঘনত্বের কি পরিবর্তনের সাথে আম কোনো বস্তু জলের উপর ভাসে। ঠিক আছে? তাহলে তখন বলতে হবে যে আপেক্ষিক ঘনত্ব যদি লেস দ্যান 1 হয় তখন কিন্তু পদার্থ জলের উপরে ভাসবে। আর সর্বশেষ হচ্ছে আপেক্ষিক ঘনত্ব যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে পদার্থ কিন্তু জলে ডুবে যাবে। ঠিক আছে? বেশ। তাহলে আজকের ক্লাসটা এটুকুই থাকলো। দেখা হবে অন্য একটি ক্লাসে। থ্যাংক ইউ।